বাংলার গ্রামগুলো শুধু সবুজে ঢাকা শান্ত নিবাস নয়। এই গ্রামগুলোর বুকের ভেতর লুকিয়ে আছে এমন সব রহস্য যা শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রতিটি পুরনো বাড়ি, প্রতিটি জঙ্গল, প্রতিটি নদীর বাঁক শতাব্দীর পর শতাব্দী ধরে চাপা পড়ে থাকা অভিশাপের সাক্ষী। নিম্নবঙ্গের গভীর জঙ্গলের কোণে আছে এমনই এক ভুলে যাওয়া গ্রাম, অশ্বিনীপুর। দিনের বেলায় গ্রাম শান্ত, পাখি চিরচির করে, বাতাস হালকা, কিন্তু রাত নামলেই গোটা গ্রাম যেন নিঃশ্বাস বন্ধ করে ফেলে। বাতাসে ভেসে আসে অদ্ভুত গন্ধ, কুকুর হঠাৎ চেঁচিয়ে ওঠে, আবার থেমে যায়। মানুষ দরজা জানালা বন্ধ করে, প্রদীপ নিভিয়ে রাখে, কারণ অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকে কেউ বা কিছু। একটা রক্তপিশাচ, যার চোখ লাল আগুনের মতো জ্বলে, যার মুখ থেকে ঝুলে থাকে সূঁচের মতো লম্বা এক অঙ্গ, যার মাধ্যমে সে জীবন্ত প্রাণীর রক্ত শুষে নেয় এক ফোঁটা না ফেলেই। বৃদ্ধরা বলেন, যে একবার রক্তপিশাচের চোখে চোখ রেখেছে সে আর কখনো আগের মতো মানুষ হয়ে ফেরেনি। তার চেহারায় লেগে থাকে সেই অশুভ ছায়া। মাঝরাতে তাকে দেখা যায় নীলকুঠির দিকে হেঁটে যেতে, যেন নিজের রক্ত ফিরিয়ে দিতে যাচ্ছে। অশ্বিনীপুরে রাত মানেই নিস্তব্ধতা নয়, বরং শব্দহীন আতঙ্ক। প্রতিটি কুকুরের ডাক, বাতাসের শোঁ শোঁ শব্দ, প্রতিটি ছায়া যেন এক নতুন মৃত্যুবার্তা। আর যারা একবার সেই নীলকুঠির পথ ধরে গেছে, অনেকেই আর কখনো ফিরে আসেনি। এখানেই শুরু হয় রহিমের গল্প, যেখানে সে একা মুখোমুখি হবে সেই রক্তপিশাচের সঙ্গে, যার সামনে দাঁড়ালে মানুষের শরীর আর মন দুই কাঁপতে বাধ্য। অশ্বিনীপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে থাকে এক যুবক, রহিম। তার কাছে সবচেয়ে প্রিয় জিনিস তার কয়েকটা ছাগল। গরিব মানুষ, কিন্তু প্রাণীগুলোকেই সে নিজের পরিবারের মতো ভালোবাসে। একদিন সন্ধ্যার ঠিক আগে, যখন আকাশে হালকা ধোঁয়াটে অন্ধকার নেমে আসছে, রহিম টের পেল তার প্রিয় ছাগল কালা কোথাও নেই। সে চারদিক খুঁজতে শুরু করল। গ্রামের ভেতর বাঁশঝাড়, পুকুরের ঘাট, সব জায়গায় ডেকে বেড়ালো, কালা, ও কালা, কোথায় গেলি রে? কিন্তু কোনো সাড়া নেই। পাখিরা তখন গাছে বসে নিশ্চুপ। বাতাসে হঠাৎ এক অজানা ঠান্ডা স্রোত বয়ে গেল। রহিমের মনে অকারণ এক অস্বস্তি কাজ করল, তবু সে থামল না। সে ছাগলের পায়ের ছাপ ধরে হাঁটতে হাঁটতে গ্রামের সীমানা পেরিয়ে গেল, যেখানে শুরু হয়েছে এক জলাশয়ে ঘেরা অন্ধকার কাদা ভরা জঙ্গল। লোকেরা একে বলে ডোবা বন। গ্রামের কেউ সাধারণত ওদিকে যায় না, বিশেষ করে সন্ধ্যার পর। হঠাৎই রহিমের নাকে এলো এক অদ্ভুত গন্ধ, তীব্র, কাঁচা, ধাতব একটা গন্ধ, যেমন গরম লোহার সঙ্গে তাজা রক্ত মিশে গেলে হয়। গন্ধটা এত ঘন যে মনে হচ্ছিল বাতাসও যেন লাল হয়ে গেছে। রহিম থেমে গেল, তার বুক ধুকফুক করছে, গলা শুটিয়ে কাঠ। সে চারদিক তাকিয়ে দেখল, জঙ্গলের ভিতর দিক থেকে গন্ধটা আরও তীব্র হয়ে আসছে। গাছের পাতাগুলোও যেন থেমে গেছে। নিঃশব্দ অন্ধকারের ভেতর কিছু একটা নড়ছে, শ্বাস নিচ্ছে। মাটিতে হালকা রক্তের দাগ, যেন কেউ টেনে নিয়ে গেছে ছাগলটাকে। জঙ্গলের ভেতর তার হাতের লণ্ঠনের আলো কাঁপছে। সে এক পা করে এগিয়ে গেল, যেন প্রতিটি পায়ের নিচে মৃত্যু লুকিয়ে আছে। অবশেষে সে দেখতে পেল দূরে, জঙ্গলের গভীরে, একটি ধ্বংসপ্রাপ্ত পুরনো নীলকুঠি। তার দেওয়াল ভাঙা, জানালা অন্ধকার, মধ্যরাতের মতো স্তব্ধ। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ ওখানে পা রাখেনি। কিন্তু সেই কুঠির ভেতর থেকেই আসছে সেই রক্তের গন্ধ, তীব্র, কাঁচা, যেন কেউ ঠিক এক্ষুনি কোনো প্রাণীকে হত্যা করেছে। রহিমের শরীর কেঁপে উঠল। তার মনে হচ্ছিল কেউ তাকে দেখছে, কেউ নয়, কিছু একটা। সে আর পেছন ফিরতে পারল না, কারণ অন্ধকারের ভিতর থেকে তখন শোনা গেল এক ভয়ঙ্কর চপচপ শব্দ, যেন কেউ ভেজা কাদা মারিয়ে আসছে তার দিকেই। রহিমের বুকের ভেতর তখন ঢাকের মতো ধুকপুক শব্দ। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কোথাও প্যাঁচার ডাকে কাঁপছে রাতের আকাশ। তার হাতে ছোট্ট একটা মশাল, যার আগুন হালকা বাতাসে কাঁপছে। আলোয় দেখা যাচ্ছে ভাঙা দেয়াল, ছাদের ঝুলে থাকা মাকড়সার জাল, আর দেয়ালে শুকনো রক্তের মতো কালচে দাগ। কুঠিরের ভেতরে ঢোকার সাথে সাথেই রহিমের গায়ে শিহরণ বয়ে গেল। ভেতরের বাতাস ভারী, গন্ধে ভরা, পচা লোহা
আর পুরনো রক্তের মিশ্র গন্ধ, যেন শত বছর ধরে কোনো গোপন ঘরে আটকে আছে মৃত্যুর নিঃশ্বাস। সে সতর্কভাবে এক ধাপ করে ভেতরে এগোলো। মেঝে নরম, কোথাও কোথাও ভেজা, চোখে পড়ছে ছাই আর পোড়া কাঠের টুকরো। হঠাৎ তার চোখ পড়ল এক কোণে, আর সে স্থির হয়ে গেল। সেখানে ছড়িয়ে আছে কয়েকটা পাখির লাশ, ডানাগুলো ছেঁড়া, চোখগুলো ফাঁকা, কিন্তু আশ্চর্য, কোথাও এক ফোঁটা রক্তও নেই। পাশেই পড়ে আছে একটা বনবিড়াল, তার শরীর শক্ত, চোখ দুটো ভয়ে স্থির, গলার নিচে ছোট্ট একটা ফুটো, যেন সূচের মতো ধারালো কিছু দিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছে রক্ত। রহিম হাঁটু গেড়ে বসে ভালো করে দেখল, ফুটোটার চারপাশে ত্বক কালচে হয়ে গেছে, যেন কোনো অদ্ভুত বিষ ঢুকে পড়েছিল দেহে। কিন্তু মাটিতে রক্ত নেই, এক ফোঁটাও না, যেন কেউ নিখুঁতভাবে চুষে নিয়েছে, বিন্দুমাত্র ছিটে ছাড়েনি। তার বুকের ভেতর ঠান্ডা একটা স্রোত নেমে গেল। সে বুঝল এটা কোনো বন্য জন্তুর কাজ নয়, কিছু একটা এখানে আছে যা রক্ত পান করে কিন্তু কখনো রক্ত ফেলে না। ঠিক তখনই ওপরে ছাদের দিক থেকে শোনা গেল হালকা একটা শব্দ, টুপ টুপ, যেন কেউ ধীরে ধীরে পায়ের আঙুলের ভর দিয়ে হাঁটছে। রহিম মশাল উঁচু করল, আলো গিয়ে পড়ল ছাদের এক কোণে। কিছু একটা নড়ল। অন্ধকারের মধ্যে দেখা গেল দুটো জলজলে চোখ, লালচে গাঢ়, যেন আগুনে ভেজা কয়লার মতো। এক মুহূর্তের জন্য চোখাচোখি হলো। রহিমের শরীর জমে গেল, হাতে থাকা মশালটা কাঁপতে লাগলো, আর সেই জলজলে চোখ দুটো আস্তে আস্তে মেঝের দিকে নামতে শুরু করলো। মশালের আলো তখন কাঁপছে, রহিমের মুখ ঘামে ভিজে গেছে, চোখ দুটো ভয়ে বড় হয়ে গেছে, যেন আলো গিলছে। হঠাৎ পিছন দিক থেকে এলো এক খসখস শব্দ, যেন কেউ কাঁটার ঝোপের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। রহিম মুহূর্তে ঘুরে দাঁড়ালো। মশালের হলুদ আলোয় সে দেখতে পেল দেয়ালের পাশে একটা ছায়া নড়ছে। প্রথমে মনে হলো বাতাসে দুলছে কোনো কাপড়, কিন্তু না, ওটা কাপড় নয়, ছায়াটা লম্বা, একজন মানুষের চেয়েও অনেক বেশি লম্বা। কাঠ ঝুলে পড়েছে, হাড়গুলো চামড়ার নিচ থেকে বেরিয়ে আসছে, গায়ে পোশাকের ছেঁড়া টুকরো, যেন বহু পুরনো কফিন থেকে উঠে এসেছে কেউ। ধীরে ধীরে ছায়াটা সামনে এগোলো, আর আলো পড়তেই রহিমের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত আকৃতির প্রাণী। চামড়া পচে গেছে, ধূসর, কুচকানো, এমনভাবে দেহে লেগে আছে যেন হাড়ের ওপর সরাসরি টেনে বসানো হয়েছে। দুটো চোখ এত গভীরে বসে আছে যে তাতে আলো পড়তেই মনে হচ্ছিল যেন অন্ধকারের ভিতর দুটো ছোট আগুন জ্বলছে। আর মুখ, না, সেটা মানুষের মুখ নয়, তার নিচের চোয়াল থেকে বেরিয়ে আছে একটা লম্বা সূচালো অঙ্গ, প্রায় 1 ফুট লম্বা, যেন বিশাল কোনো মশার সুর, কিন্তু অনেক বেশি মোটা, অনেক বেশি ধারালো। তার ডগা থেকে তখনও চুইয়ে পড়ছে কিছু, যেন তাজা রক্তের ফোঁটা। রহিমের বুক থেকে শব্দ বের হলো না, তার হাতে থাকা মশাল থরথর কাঁপছে। সে দেখল সেই প্রাণীটা ধীরে ধীরে মাথা কাঁধ করে তাকে দেখছে, যেন নতুন শিকারের গন্ধ পাচ্ছে। তারপর চপ চপ 1 পা করে এগিয়ে আসছে, প্রতিটি পদক্ষেপের সঙ্গে বাতাস ভারী হয়ে উঠছে। মশালের আলো নিভে যেতে যেতে আবার জ্বলে উঠছে, আর কুঠির ভেতর থেকে ভেসে আসছে এক অজানা গর্জন, মেশানো রক্ত আর শ্বাসের শব্দ। রহিম পিছিয়ে গেল, কিন্তু পেছনে ছিল দেয়াল। সে জানতো এবার পালানোর পথ নেই। প্রাণীটা তখন একেবারে সামনে, আলোয় তার মুখের ছায়া কেঁপে উঠল, আর সেই সুরের মতো অঙ্গটা তীক্ষ্ণ শব্দে বাতাস কেটে এগিয়ে এলো। মশালটা ঠিক সেই মুহূর্তে নিভে গেল। চারদিক অন্ধকার, শুধু শোনা যাচ্ছিল রহিমের দম বন্ধ হওয়া শ্বাস, আর একটা ভয়ঙ্কর শব্দ, চুঁস চুঁস। সেদিন রাতে রহিম কাঁপতে কাঁপতে পৌঁছায় গ্রামে। চোখে আতঙ্ক, শরীরে আঁচড়, গলা শুকিয়ে কাঠ। সব কথা শুনে গ্রামের বৃদ্ধ পরেশবাবু, যিনি গ্রামের প্রাচীন ইতিহাস জানেন, চুপ করে গেলেন কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বললেন, রহিম, তুমি যেটা দেখেছ সেটা মানুষ নয়, ওটা এই গ্রামের পুরনো অভিশাপ। রহিম স্তব্ধ হয়ে শুনতে লাগল। পরেশবাবু এক নিঃশ্বাস নিয়ে শুরু করলেন গ্রামের সেই ভুলে যাওয়া ইতিহাস। অনেক বছর আগে
ব্রিটিশ আমলে এই নীলকুঠির মালিক ছিল এক ইংরেজ সাহেব, উইলিয়াম হেনরি বেলামি। তার চেহারা ছিল রাজকীয়, কিন্তু অন্তরে ছিল জানোয়ার। সে জোর করে কৃষকদের দিয়ে রাত দিন নীল চাষ করাতো, শিশুদের পর্যন্ত কাজ করাতো লাঠির ভয়ে। যে কেউ প্রতিবাদ করত তাকে কুঠির পেছনের গোপন ঘরে নিয়ে যেত। সেখান থেকেই ভেসে আসতো চিৎকার, কিন্তু কেউ আর ফিরে আসতো না। গ্রামের এক সন্ন্যাসী, যিনি বনমন্দিরে ধ্যান করতেন, একদিন সাহেবের এই নিষ্ঠুরতা দেখে অভিশাপ দেন, তুমি রক্ত দিয়ে বেঁচে আছো, রক্ত দিয়েই মরবে, আর তোমার আত্মা চিরকাল রক্ত খুঁজে বেড়াবে। সেই রাতেই বেলামি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার দেহে নাকি নীল রঙের দাগ উঠেছিল, চোখ দুটো রক্তবর্ণ হয়ে গিয়েছিল, আর গলার শিরা ফুলে উঠে ফেটে গিয়েছিল রক্তে। 3 দিন পর তাকে মৃত ঘোষণা করা হয়, কিন্তু যখন তার দেহ দাহ করতে নেওয়া হয়, দেখা যায় দেহটা হালকা নড়ছে। কেউ কেউ বলে তখন তার মুখ দিয়ে নাকি বের হয়েছিল এক লম্বা সূচের মতো অঙ্গ, যা তাজা রক্তের গন্ধ পেয়েই কেঁপে উঠেছিল। লোকজন ভয়ে দেহটা দ্রুত পুড়িয়ে ফেলে, কিন্তু তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। রাত নামলেই গরু ছাগল হারিয়ে যেত, মানুষের গলা কেটে রক্ত শুষে নিত কেউ। লোকেরা বলতো, সাহেব মরেনি, অভিশপ্ত রূপে ফিরে এসেছে। তখন থেকে গ্রামের নামের সঙ্গে জুড়ে গেল এক কথাই, অশ্বিনীপুরে রাতে আলো জ্বালিও না। পরেশবাবু থেমে গেলেন। রহিম বুঝল সে যা দেখেছে তা কেবল ছায়া নয়, সেই ইংরেজ সাহেবের বিকৃত আত্মা, যে আজও অন্ধকারে রক্তের গন্ধে বেঁচে আছে। বৃদ্ধের গলা কাঁপছিল। তিনি ফিসফিস করে বললেন, ওটা আলো সহ্য করতে পারে না। দিনের বেলায় দৃশ্যহীন হয়ে থাকে, কিন্তু রাত নামলেই ও বের হয় শিকার খুঁজতে। যার শরীরে রক্ত আছে, ওর কাছে সে কেবল এক খাবার। বাইরে তখন হালকা বাতাস বইছে, মাছঝাড় দুলছে, আর দূরে কোথাও খুব ক্ষীণভাবে শোনা গেল এক পরিচিত শব্দ, চুস চুস। পরেশবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে বললেন, ওটা ফিরে এসেছে। রহিমের ঘটনার ঠিক 1 সপ্তাহ পেরোয়নি, ততদিনে পুরো অশ্বিনীপুরে এক অজানা অশুভ নীরবতা নেমে এসেছে। রাতে কুকুর ডাকত না, পাখিরাও যেন অদৃশ্য হয়ে গেছে। বাতাসে কেমন একটা লোহার মতো কাঁচা রক্তের গন্ধ, যা রাতে আরও ঘন হয়ে উঠত। এক সকালে হঠাৎ গ্রামের বাচ্চারা চিৎকার করে দৌড়ে আসে মাঠের দিক থেকে। মানুষ ছুটে যায়, দেখে মাঠের পাশে বাঁশঝাড়ের নিচে একটা গরু পড়ে আছে নিথর, চোখ ফ্যাকাশে, জিভ বের হয়ে আছে, আর গলার নিচে একটিমাত্র ছিদ্র, যেখান থেকে একটা বিন্দু রক্তও বের হয়নি। বৃদ্ধ পরেশবাবু সেই ক্ষতটা দেখে ফিসফিস করে বললেন, একই চিহ্ন, একদম সেই রকম। সেই রাতে আরও 3টে ছাগল মরে গেল, তাদের দেহ একই চিহ্ন, যেন কেউ সূচ ফুঁড়ে ভেতরের রক্ত পুরো শুষে নিয়েছে। আর আশ্চর্য ব্যাপার, মাটিতে 1 ফোঁটা রক্তও নেই। গ্রামের মানুষ আতঙ্কে পাগল হয়ে গেল। বাচ্চাদের ঘর থেকে বের হতে মানা করা হলো। রাত নামলেই সবাই দরজা জানালা বন্ধ করে রাখে, দেওয়ালে তুলসী পাতা ও গঙ্গা জল ছিটিয়ে রাখে, কারণ কেউ কেউ বলতো যে রাতে জানলার পাশে নিঃশব্দে একটা ছায়া দাঁড়িয়ে থাকে, দেখতে মানুষ, কিন্তু মুখে লম্বা সুরের মতো কিছু নড়তে থাকে। এক রাতে মধু নামে এক যুবক সাহস করে নজর রাখছিল কে বা কি এই কাজ করছে। সে উঠোনের এক কোণে লুকিয়ে বসে, হাতে কেরোসিন লণ্ঠন। রাত তখন গভীর, বাতাস ঠান্ডা, পোকামাকড়ের শব্দও বন্ধ। হঠাৎ কোথা থেকে যেন একটা চুপচাপ ফোঁস ফোঁস আওয়াজ, যেন কেউ ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। মধু কাঁপা হাতে আলোটা তুলতেই দেখল একটা ছায়া গরুর খুঁটির পাশে দাঁড়িয়ে আছে, মানুষের মতোই, কিন্তু অনেক লম্বা। হাড়গুলো এমনভাবে বেরিয়ে আছে যেন চামড়া কেবল ঝুলে আছে, আর মুখের নিচে একটা লম্বা চিকন রক্তে ভেজা সুর গরুর গলায় ঢুকিয়ে রেখেছে।
মধু হঠাৎ ভয় পেয়ে লণ্ঠনটা ফেলে দিল। আলো নিভে গেল, চারপাশ অন্ধকারে ডুবে গেল। শুধু শোনা গেল চুস চুস। সে চিৎকার করে দৌড়াতে গিয়েই থেমে গেল, কারণ পিছন থেকে কানে ভেসে এলো একটা ফিসফিস আওয়াজ, তুই তাকিয়েছিলিস? পরদিন সকালে মধুকে পাওয়া গেল পুকুরের ধারে, চোখ খোলা, মুখ হাঁ করে আছে, আর গলার নিচে সেই একই ক্ষতচিহ্ন। একটিমাত্র ছিদ্র, কিন্তু শরীরে এক বিন্দু রক্তও নেই। এরপর থেকে গ্রামের বাতাস বদলে গেল। দিনেও মানুষ ফিসফিস করে কথা বলতো, রাতে কেউ জানলার বাইরে তাকাতো না, কারণ সবাই জানতো ওটা এখন শুধুই ছায়া নয়, ওটা এখন ক্ষুধার্ত, আবার শিকার খুঁজছে। রক্তশূন্য মৃতদেহ, নিঃশব্দ রাত, আর আতঙ্কে কাঁপা অশ্বিনীপুর। এই অবস্থায় গ্রামের মোড়লরা অবশেষে সিদ্ধান্ত নিল একজন তান্ত্রিককে ডাকা হবে। সেই রাতেই উত্তর দিকের অরণ্য থেকে এক অদ্ভুত মানুষ এসে হাজির হলো। তার গায়ে ছেঁড়া কালো কাপড়, গলায় হাড়ের মালা, হাতে একটা তেলচিটে খুলি লাঠি। চোখ দুটি যেন কালী মন্দিরের ধূপে জ্বলা কয়লার মতো, লাল, স্থির, অথচ জীবন্ত আগুনে দপদপ করছে। গ্রামবাসীরা ভয়ে দূরে দাঁড়িয়ে রইল। তান্ত্রিক কণ্ঠে গম্ভীর সুরে বলল, এটা কোনো সাধারণ ভূত নয়, এ এক ব্রহ্মদত্ত, মৃত আত্মা নয়, বরং জীবন্ত অভিশাপ, রক্তে যার প্রাণ, অন্ধকারে যার আশ্রয়। সে নীলকুঠির সামনে এসে থামল। বাতাস হঠাৎ জমে গেল, যেন চারপাশে কেউ নিঃশ্বাস নিচ্ছে না। মশালের আগুন হঠাৎ কিপে উঠল, আলো লালচে হয়ে গেল। তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করল। তার গলা থেকে বেরোচ্ছে অজানা ভাষার ভারী শব্দ, যা শুনে গ্রামের মহিলারা কানে আঙুল দিল। ওম হ্রিং রক্তেশ্বরী নমঃ, জগৎ রক্ত শোষণী ব্রহ্মদত্ত বিনাশিনী স্বাহা। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে মাটিতে অদ্ভুত একটা কম্পন শুরু হলো। নীলকুঠির দেওয়ালে যেন কেউ ভেতর থেকে নখ দিয়ে আঁচড় কাটছে। খড়খড় খড়খড়। তারপর হঠাৎ দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এলো ঠান্ডা ধোঁয়ার মতো কিছু। রক্তের গন্ধে ভারী সেই বাতাস যেন কেঁদে উঠল। তান্ত্রিক কণ্ঠে চিৎকার করে বলল, পিছিয়ে যাও, ও এখন জেগে উঠেছে। গ্রামবাসীরা আতঙ্কে ছুটে পালালো। তান্ত্রিক একা দাঁড়িয়ে, হাতে ত্রিশূলের মতো খুলি লাঠি। তার কপালে ভস্য দিয়ে আঁকা ত্রিভুজ চিহ্ন হালকা আলোয় জ্বলে উঠছে। কুঠির ভেতর থেকে হঠাৎ শোনা গেল চুস চুস আওয়াজ। তারপর ধীরে ধীরে দেখা গেল ছায়া নড়ছে, দেয়ালের ওপর লম্বা হয়ে উঠে যাচ্ছে, আর চোখের মতো দুটো লাল বিন্দু অন্ধকারের ভেতর থেকে তাকিয়ে আছে। তান্ত্রিক মন্ত্র পড়তে থাকল। কুঠিরের চারপাশে হলুদ রঙের মন্ত্র চিহ্ন এঁকে দিল। কিন্তু শেষ করার আগেই বাতাস ঝড়ের মতো বয়ে গেল, সব মশাল নিভে গেল একসাথে। আর সেই অন্ধকারে শোনা গেল এক বিকট ফিসফিসানি, তুই থামাতে পারবি না, আমি এখনো তৃষ্ণার্ত। তান্ত্রিকের হাত কেঁপে উঠল। সে জানল এই মন্ত্রে কেবল তাৎক্ষণিক প্রতিরোধ সম্ভব, কিন্তু ব্রহ্মদত্তকে ধ্বংস করা অসম্ভব, যতক্ষণ না কেউ তার রক্তের ঋণ মিটিয়ে দেয়। সকালে যখন গ্রামবাসীরা ফিরে এলো, দেখল কুঠিরের চারপাশে তান্ত্রিকের আঁকা চিহ্নগুলো শুকনো রক্তে ভিজে গেছে, আর তান্ত্রিক নিজে বসে আছে নিথর, চোখ খোলা, গলা শুকনো, শরীরে এক ফোঁটা রক্ত নেই। তবুও কুঠিরের ভেতর থেকে আসছিল হালকা এক শব্দ, চুস চুস। আর সবাই বুঝল ওটা থামেনি, শুধু অপেক্ষা করছে পরের শিকারের জন্য। তান্ত্রিকের মৃত্যুর পর অশ্বিনীপুরে যেন মৃত্যু নীরবতা নেমে এলো। দিনে সূর্য উঠলেও গ্রামের বাতাসে একটা ঠান্ডা গন্ধ, যেন কোনো অদৃশ্য চোখ সবসময় কারোর দিকে তাকিয়ে আছে। রহিম বুঝল তান্ত্রিক চলে গেছে, কিন্তু অভিশাপ থেকে গেছে। আর সেই রাতে সে স্বপ্নে দেখল তান্ত্রিকের নিথর মুখ, খুলে না থাকা ঠোঁট নড়ছে, ফিসফিস করে বলছে, তুই শেষ আশা,
ওর চোখে চোখ রাখবি না। সকালে ঘুম ভাঙার পর রহিমের শরীর ঠান্ডা, চোখের নিচে কালচে দাগ আর গলায় হালকা দুটো দাগ, যেন কেউ নিঃশব্দে তাকে ছুঁয়ে গেছে। রহিম সিদ্ধান্ত নিল যে ভয় সবাইকে গ্রাস করেছে তার সঙ্গে একাই লড়বে সে। তান্ত্রিকের থলে থেকে পাওয়া মন্ত্র লিখা লাল কাপড়, একটা তামার তাবিজ আর কুঠিরের মাটি নিয়ে সে তৈরি করল এক প্রতিরক্ষা চক্র। প্রতিদিন সন্ধ্যায় সূর্য ডোবার আগেই সে গ্রাম মুখে আগুন জ্বালাতো আর দাঁড়িয়ে থাকতো পাহারায়। রাত নামলে বাতাস ভারী হয়ে উঠত, ঝিঝি পোকার ডাক হঠাৎ থেমে যেত। তারপর আসতো সেই পরিচিত শব্দ, চুস চুস। মনে হতো কোনো দূর থেকে নিঃশব্দে এগিয়ে আসছে। রহিমের গায়ে কাঁটা দিয়ে উঠত। কখনো মনে হতো কারোর ছায়া নড়ছে পুকুর পাড়ে, কখনো দেখত গাছের ডালে ঝুলছে কুয়াশার মতো একটা আকৃতি, যেন ধীরে ধীরে তার দিকে তাকিয়ে হাসছে। এক রাতে মশালের আলো এসে স্পষ্ট দেখতে পেল ধান ক্ষেতের ওপর এক লম্বা কালো ছায়া, দুই চোখে জলজল করছে লাল আলো, আর তার সুরের মতো লম্বা মুখটা নড়ছে ধীরে ধীরে। রহিম থমকে দাঁড়ালো। তান্ত্রিকের কথা মনে পড়ে গেল, চোখে চোখ রাখবি না। কিন্তু তার পা যেন জমে গেল মাটিতে। ছায়াটা এগিয়ে এলো, তার নাকের কাছে এসে থামল। বাতাসে তীব্র লোহা পচা রক্তের গন্ধ, তারপর ঠান্ডা কিছু ছুঁয়ে গেল গলা বেয়ে। রহিম দ্রুত হাতে থাকা তামার তাবিজটা সামনে ধরল। এক ঝলক আগুনের মতো আলো বেরোলো, আর ছায়াটা চিৎকার করে মিলিয়ে গেল বাতাসে। সেদিন রাতটা অন্যরকম ছিল। আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘ আর গাছের ডালে ডালে প্যাঁচার ডাক। বাতাসে একটা অদ্ভুত ঘ্রাণ, পচা রক্ত আর কাঁচা মাটির মিশ্র গন্ধ। গ্রামের মানুষরা সবাই দরজা বন্ধ করে ঘরে, কেউ নিঃশ্বাস পর্যন্ত নিতে ভয় পাচ্ছে। রহিম একাই দাঁড়িয়ে আছে গ্রামের প্রান্তে, হাতে তান্ত্রিকের দেওয়া লোহা ও রূপার মিশ্র ধাতুর বর্ষা, যেটা ডগা অল্প আলোতেও হালকা নীল আগুনের মতো জ্বলছে। তার গলা শুকনো, চোখ লালচে, তবুও সে জানে আজকেই সেই রাত, আজ রক্তপিশাচ ফিরে আসবে। ঠিক মধ্যরাত হঠাৎ হাওয়া থেমে গেল। কুকুরগুলো একসাথে চেঁচিয়ে উঠল, তারপর নিঃশব্দ। পুকুরের জল কেঁপে উঠল, যেন নিচে কিছু নড়ছে। তারপর শোনা গেল সেই ভয়াবহ শব্দ, চুস চুস চুস। ধীরে ধীরে নীলকুঠির দিক থেকে অন্ধকার নেমে এলো, যেন কালো কুয়াশা ঘন হয়ে পুরো গ্রামকে ঢেকে দিচ্ছে। রহিম মশাল উঁচু করল, কিন্তু আগুনের আলো হঠাৎ নিভে গেল এক ঝটকায়। চারপাশ অন্ধকারে ডুবে গেল। তার কানে ভেসে এলো মৃদু ফিসফিসানি, তুই পালাসনি কেন? রহিম ঘুরে দাঁড়াতেই দেখল ধান ক্ষেতের মাঝখান থেকে এক দীর্ঘ কঙ্কাল সার ছায়া উঠে আসছে। তার দেহে রক্তের মতো তরল ঝরছে, আর তার মুখের জায়গায় সেই সরু সুরটা ধীরে ধীরে নড়ছে, চুস চুস। বাতাস ভারী হয়ে গেল। রহিমের হাঁটুর নিচে কাঁপুনি, তবুও সে বর্ষা তুলে সামনে ধরল। রক্তপিশাচ লাফিয়ে সামনে এলো। রহিম চোখ বন্ধ করে আঘাত করল সামনে, ঠাস। বর্ষার ডগা সরাসরি রক্তপিশাচের সুরের মাঝখানে গেঁথে গেল। একটা বিকট চিৎকার, যেন শত মৃত মানুষের আর্তনাদ একসাথে শোনা গেল। চারদিকের গাছের ডাল ভেঙে গেল। বাতাসে উড়ে গেল ধুলো, ছাই আর রক্তের গন্ধ। রহিম মাটিতে পড়ে গেল, কিন্তু আবার উঠে দাঁড়ালো। দেখল রক্তপিশাচ বিক্ষিপ্ত শরীরে কাঁপছে, তার চোখ থেকে কালো তরল বের হচ্ছে। তবুও সে মরছে না, বরং চিৎকারের সঙ্গে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। সে ঝাঁপিয়ে পড়ল রহিমের ওপর। রহিম বর্ষা ধরে রাখল প্রাণপণে। তার গলা ছুঁয়ে গেল সেই সুর, ঠান্ডা, ভেজা, লোহাযুক্ত স্পর্শ। রহিমের চোখ ঝাপসা, কিন্তু সে তান্ত্রিকের শেখানো শেষ মন্ত্রটি উচ্চারণ করল, রক্তে জন্ম, রক্তেই বিনাশ, তোর তৃষ্ণা, তোর মৃত্যু হোক। এক ঝলক আগুনের মতো আলো ছড়িয়ে পড়ল। রক্তপিশাচের দেহ আগুনে জ্বলে উঠল। তার চিৎকারে পুরো গ্রাম কেঁপে উঠল। মাটিতে পড়ে রইল শুধু এক টুকরো ছাই আর পোড়া রক্তের গন্ধ। আকাশে আবার হাওয়া বইল, আর রহিম অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল।
ভোরবেলায় গ্রামের মানুষজন বেরিয়ে এসে দেখে নীলকুঠি ধ্বংস হয়ে ছাই, কিন্তু রহিম পড়ে আছে পুকুর পাড়ে নিস্তেজ। তার গলায় সেই পুরনো দুটি দাগ এখনো লালচে। বেঁচে আছে কিনা কেউ জানে না, শুধু মাঝে মাঝে রাতে বাতাসে শোনা যায় চুস চুস। আর গ্রামবাসীরা জানে রক্তপিশাচ হয়তো মরে যায়নি, বরং এক নতুন দেহে বেঁচে আছে রহিমের ভেতরে। রক্তপিশাচ আজ গ্রাম থেকে চুপচাপ দূরে সরে গেছে, কিন্তু সেই আতঙ্ক, সেই গা ছমছমে রাতের স্মৃতি গ্রামের মানুষদের মনে ছাপ ফেলেছে চিরকাল। রাত হলে সবাই জানালা ও দরজা ঝোলানো রাখে। বাচ্চারা ঘরে ঢুকে কাঁপে, কুকুর ঘরে কাঁপে, পাখিরাও চুপচাপ থাকে। রহিম, সে বেঁচে আছে, কিন্তু সে আর আগের রহিম নয়। তার গলায় সেই দুটি ছোট দাগ এখনো লালচে। শুধু শারীরিক ক্ষত নয়, মনের ক্ষতও রয়েছে। প্রতিদিন প্রতিটি নিঃশ্বাসে মনে হয় কোথাও না কোথাও সেই লম্বা সুচালো ছায়া তাকে লক্ষ্য করছে। রহিম রাতে পাহারা দেয়। হঠাৎ হাওয়া থেমে যায়, পাতা ঝাপসা করে নড়াচড়া করে, বাতাসে এসে পড়ে রক্তের গন্ধ, যা হিমশীতলতা এনে দেয় পুরো দেহে। কেউ কিছু দেখে না, কিন্তু রহিম জানে কোথাও অন্ধকারের ভেতরে ও এখনো আছে। গ্রামে শান্তি আছে বলে মনে হলেও বাতাসে, শ্যাডোজে, গাছের পাতা ঝাপসা হতেই মনে হয় কেউ তাকিয়ে আছে। কেউ যদি ভুলে যায় চোখ মেলেই তাকাতে, তবে হয়তো আবার সেই ছায়া বের হবে সুরের মতো অঙ্গ নিয়ে রক্ত খুঁজতে। রহিমের ভেতর কেবল একটাই অনুভূতি, শুধু অপেক্ষা করছে শিকার করার জন্য। এটাই গ্রামবাসীদের জন্য চিরন্তন সতর্কতা। কখনো একা বাইরে যেও না রাতের অন্ধকারে। রক্তের গন্ধ পেলে সঙ্গে সঙ্গে সরে পড়ো। জানালার বাইরে তাকিও না, অন্ধকারের ছায়ার প্রতি কখনো অবহেলা করো না। এখনো রাত হলে কেউ গাছে গাছে ফিসফিসানি শোনে, চুস চুস, এবং সবাই জানে রক্তপিশাচ সর্বদা লুকিয়ে থাকে, অপেক্ষা করে পরবর্তী শিকারের জন্য। গ্রামবাসীরা সবার জন্য এই সতর্কতাগুলো রেখে যায়। কখনো একা সন্ধ্যার পর পাহাড়ে বা পরিত্যক্ত স্থানে যেও না। রক্তের গন্ধ পেলে সাথে সাথে সেখান থেকে সরে পড়ো। যদি রক্তপিশাচর মুখোমুখি হও, তাকে না দেখার ভান করো না। সোজা চোখে চোখ রাখো এবং আস্তে আস্তে পিছিয়ে আসো। লোকচক্ষুর আড়ালে থাকা জায়গাগুলো এড়িয়ে চলো। বাংলার অনেক গ্রামেই এমন গল্প শোনা যায়। বিজ্ঞান হয়তো এগুলোকে অস্বীকার করবে, কিন্তু স্থানীয় মানুষের বিশ্বাসে এগুলো আজও জীবন্ত। রক্তপিশাচ শুধু রাক্ষস নয়, এটি প্রকৃতির প্রতি লঙ্ঘনের প্রতীক আর অতীতের অন্ধকারের চিহ্ন। আধুনিক যুগেও পৃথিবীতে এমন রহস্য আছে যা বিজ্ঞানের আলো থেকে দূরে অন্ধকারে লুকিয়ে আছে, অপেক্ষা করছে পরবর্তী শিকারের জন্য। ভিডিওটি কেমন লেগেছে দয়া করে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডার্ক বাংলা মিস্টারি, নতুন রহস্যময় গল্পের জন্য বেল বাটনও অন করতে ভুলবেন না। আপনার সমর্থন আমাদের আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্প আনার প্রেরণা যোগাবে। ধন্যবাদ।